আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। গেল ১৬ বছরে দেশের কোষাগার ও ব্যাংক খালি করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স দেশকে আবার গড়ে তুলতে সহায়তা করছে। টোকিও সময় রাতে জাপানে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বাজেট সহায়তা হিসেবে $1.063 বিলিয়ন দেবার আশ্বাস দিয়েছে জাপান। সই হয় 6টি সমঝোতা স্মারক। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। জাপান সফরের তৃতীয় দিন রাতে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাথে, যার আয়োজক ছিল বাংলাদেশ দূতাবাস। এ সময় প্রধান উপদেষ্টা তুলে ধরেন গেল 1.5 দশকে দেশের ভঙ্গুর অবস্থার কথা। যখন তারা চলে গেছে, কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। আর পাসপোর্ট পেতে ভোগান্তি সহ বেশ কিছু দুর্ভোগের কথা তুলে ধরেন প্রবাসীরা। দ্রুততার সাথে এসব সমাধানের আশ্বাস দিয়ে বৈধভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। টাকা পাঠাতে চাই, পাঠাতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে হয়রানি করবে। এর চেয়ে শর্মের কথা, লজ্জার কথা একটা দেশের জন্য, একটা জাতির জন্য আর কি হতে পারে বলে? যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি, আপনারা আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স, আপনারা একটু দেশ বাঁচিয়ে রেখেছেন, তাহলে দেশ চলে গেছিল। এর আগে টোকিও সময় সকালে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই এই সংকটের চূড়ান্ত সমাধান বলে অভিমত দেন দুই নেতা। বাজেট সহায়তা হিসেবে আশ্বাস মেলে $1 বিলিয়নেরও বেশি পাবার। এরপর বাংলাদেশ বিজনেস সেমিনার শীর্ষক আলোচনার সময় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সই হয় 6টি সমঝোতা স্মারক, যার মধ্যে আছে জ্বালানি খাত, অর্থনৈতিক অঞ্চলে জমি লিজ, ইলেকট্রনিক বাইসাইকেল তৈরির কারখানা স্থাপন ও তথ্য নিরাপত্তা। 4 দিনের জাপান সফর শেষে শনিবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য বেশিরভাগ দল দাবি জানালেও শুধু বিএনপিকেই দোষারোপ করা হচ্ছে কেন, এমন প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র নেতারা। প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে তারা বলেছেন, শুধু অন্তর্বর্তী সরকারই নির্বাচন চায় না, ডিসেম্বরের মধ্যে ভোটের রোডম্যাপ ঘোষণার দাবিও পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির সিনিয়র নেতারা। ইমরুল আহসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শুক্রবার বিএনপি নেতাকর্মীদের ঢল নামে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমালোচনা করেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের। ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, ডাক্তার ইউনূস, উনি নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর নির্বাচন যদি করতে না চান সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। শহীদ জিয়ার 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন বিএনপি নেতারা। তাদের বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত 16 বছর যাবৎ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমাদের শপথ হোক শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরীক ছিল সেরকম দল সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত।
এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। বিচার ও সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারা বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ওনারা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছেন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিসিবি প্রসঙ্গ। নানা নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ইতিহাসের 18তম বোর্ড সভাপতি হিসেবে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বৃহস্পতিবার ফারুকের পরিচালক পদ থেকে মনোনয়ন বাতিলের দিনে জাতীয় ক্রীড়া পরিষদ কাউন্সিলর হিসেবে মনোনীত করে বুলবুলকে। আজ এনএসসির ক্ষমতা বলে বিসিবির পরিচালক হবার পর বোর্ড সভায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। সিনিয়র সহ সভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও সহ সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা। বিসিবি সভাপতি হয়ে আমিনুল জানিয়েছেন তার কাজের কোনো সময়সীমা বাঁধা নেই। আগামী নির্বাচনের আগে নিজের মেয়াদকে টি-20 ইনিংসের সঙ্গে তুলনা করেছেন তিনি। বিগত সময়ে আর্থিক দুর্নীতির বিষয়গুলো পুনঃতদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন আমিনুল। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তারপর যদি আমি ভালো করি, আমি হয়তো এই কাজটাই হয়তো আমি আইসিসি ফিরে গিয়েও করতে পারি, বা এখানে যদি এখানে জানি না কি হবে, বাট আপাতত আমার লক্ষ্য হচ্ছে একটা শর্ট টাইমের জন্য ভালো করে কাজ করা। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পথসভায় তিনি এসব কথা বলেন। সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। সাধারণ মানুষ যখন যেগুলো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটাকে প্রতিরোধ করার সামর্থ্য আর কারণই থাকে না। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোরবানির ঈদ ঘিরে দাম বাড়েনি মশলার বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। সবজির বাজার স্থিতিশীল থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বাড়তি কাঁচামরিচের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। মেজবাহ হাসানের রিপোর্ট। কোরবানির ঈদ এলেই বেড়ে যায় মশলার দাম, তবে এবার ঈদে মশলার দাম অনেকটাই স্থিতিশীল, যেমনটা বলছেন বিক্রেতারা। হালকা একটু গোলমরিচের দাম বাড়ছে, আর নয় সব একটু চাপের দিকে আছে, বাড়তি নাই। এলাচ আপনার 200 টাকা কমছে। এখন ওই সিন্ডিকেট নাই, এখন আমদামি হইতে আছে, যেভাবে আসতে আছে ওইভাবে বিক্রি করতে আছে। ক্রেতারা বলছেন বাজারে দামের খুব একটা হেরফের না হলেও কাটছাট করতে হয়েছে বাজারের তালিকা। সবজিতে 20 টাকা 30 টাকা কেজিতে বাড়তি বর্তমানে, কিছুদিন আগেও কম ছিল। আগে যে বাজার খরচ হতো এখন তার চেয়ে অনেক বেশি হয়। বেড়েছে কাঁচামরিচের দাম, ওঠানামার মধ্যে রয়েছে মুরগি ও ডিমের দাম। মাছের বাজারটা একটু বেশি, ব্রয়লার 160 থেকে 70 টাকা। তবে এমন আবহাওয়ায় কৃষি জমি ক্ষতিগ্রস্ত ও সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম কিছুটা বাড়ার শঙ্কা করছেন ক্রেতা বিক্রেতারা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কঙ্কা ফ্রেজ প্রেজেন্টস কোরবানি পশুর হাটের খবর। ঈদুল আজহার বাকি মাত্র 7 দিন, তাই জমে উঠেছে খুলনা, নওগাঁ ও চট্টগ্রামের পশুর হাট। এবার প্রতিবেশী দেশ থেকে কোনো পশু না আসায় স্বস্তিতে খামারিরা। পশু সরবরাহ হয়ে বেড়েছে হাটগুলোতে। খুলনার প্রাচীন শাহপুর পশুর হাট সহ নির্ধারিত সব পশুর হাট এখন জমজমাট। ছোট মাঝারি সহ সব আকৃতির গরু উঠেছে এসব হাটে। গরুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে খুলনা জেলায় মোট গরুর চাহিদা 1,56,286টির বেশি প্রস্তুত আছে। এদিকে নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে প্রচুর দেশীয় গরু ছাগল। ভারত ও মিয়ানমারের কোনো গরু নেই বললেই চলে। ক্রেতাদের পদচারণায় মুখর জেলার ছোট বড় প্রত্যেকটি পশুর হাট। এদিকে চট্টগ্রামেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট 80টির বেশি হাট বসেছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।